তার আগে এটা একটু বন্ধ করে নেই। আসসালামু আলাইকুম স্যার। আমরা এর আগে দেখছিলাম ডিফিউশন 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 কারেন্ট সম্পর্কে দেখছিলাম, ডিফিউশন এন্ড রিকম্বিনেশন একটা ফ্যাক্টর দেখছিলাম। রিকম্বিনেশন এন্ড দ্য কন্টিনিউটি ইকুয়েশন। এখন এটা যদিও আগে আমরা পড়ছি মিড টার্মের আগে, এটা একটু আরেকবার আলোচনা করতে হবে, কারণ কিছু কারণ আছে আর কি। ওই নোটটা আমি একটু চেঞ্জ করবো আর কি। একটা হচ্ছে যে ডিফিউশন কারেন্ট হচ্ছে যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, ধরো যদি এরকম হয় যে হোলের কনসেন্ট্রেশন এরকম, এটা হচ্ছে এক্স, এক্স এর রেসপেক্টে যদি কনসেন্ট্রেশনের একটা গ্রেডিয়েন্ট থাকে এন, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, তাহলে এই দিকে হোলের ফ্লো হয় এবং এটার কারণে একটা কারেন্ট ফ্লো করে, যেটাকে হোল কারেন্ট আমরা বলি, হোল ডিফিউশন কারেন্ট। তাহলে ডিফিউশন যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে কিউ ডিপি, ধরো এন না, এটাকে তো ডিপি বলছিলাম তাই না, ডিপি বাই ডিএক্স, এটাকে যদি পি পি ধরি, চেঞ্জ, এটা একটা জিনিস বলছিলাম। আরেকটা জিনিস আমরা বলছিলাম, যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ধরো ইলেকট্রন বা হোল ফ্লো হয়, সেটা যে কারণেই হোক না কেন, সেটা মনে করো, তাহলে আমরা ধরতেছি যে এই সাইডে কনসেন্ট্রেশনটা বেশি, এইদিকে বাম দিকে কনসেন্ট্রেশন বেশি এবং ডান দিকে কনসেন্ট্রেশন কম, এবং বাম থেকে ডানে এদিকে হোল ফ্লো হচ্ছে। তাহলে হোল ফ্লো হওয়ার কারণে এইখানে একটা আমরা কি পাচ্ছি, জেপিএক্স। এখন এইদিকে মনে করো জেপি এক্স প্লাস টেন এক্স। এখন এখানে তো কারেন্টের কোনো চেঞ্জ হওয়ার কথা না, যদি কারেন্টের চেঞ্জ হয় তার মানে কোনো রিকম্বিনেশন অথবা জেনারেশন হয়েছে, রিকম্বিনেশন অথবা জেনারেশন। তো আমরা আসলে জেনারেশনটাকে নরমালি ইগনোর করা হয়, জেনারেশনটা নরমালি কম হয়, বুঝতে পারছো? নর্মাল কন্ডিশনে জেনারেশনটা কম হয়, কিন্তু রিকম্বিনেশন হওয়ার সম্ভাবনাটা বেশি সবসময়। আগে আমি দুইটা ইফেক্টই দেখাইছিলাম। আর এই যে এটাকে মনে করো আমি যদি এক্স চিন্তা করি, তাহলে এই জায়গাটা সম্ভবত মনে করো এক্স, আর এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ঠিক আছে? এখন এইখানে যদি এই এই যে মাঝখানের যে ভলিউমটা, এই যে মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের যে জায়গাটা, এইটাকে আমরা একটু কনসিডার করব। এই অল্প এই ছোট্ট যে জায়গাটা, এই জায়গার মধ্যে যদি কোনো রিকম্বিনেশন বা কোনো কিছু যদি না হয়, বা জেনারেশন যদি না হয়, তাহলে কিন্তু
এইখানে কিন্তু জেপি এক্স আর জেপি এক্স প্লাস ডেল এক্স এর কোনো পরিবর্তন হওয়ার কথা না। কিন্তু এই পরিবর্তনটা কেন হয়? পরিবর্তনটা হয় যদি এখানে কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হয়। যেমন এখানে যদি হোল কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট টাইমে, পার ইউনিট টাইমে, আমরা সবসময় কিন্তু কারেন্টটা কি করি, পার ইউনিট টাইমে মেজার করি না। এই জন্য পার ইউনিট টাইমে আমি যদি কোনো একটা মানে নাম্বার অফ হোলের যদি একটা চেঞ্জ পাই, সেটা কোন জায়গার ভিতরে, এই এক্স এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স, এই জায়গায় যদি চেঞ্জটা পাই, মনে করো এটা বেড়ে গেছে, এখানে বাড়ছে বা কমছে, একটা চেঞ্জ আসছে, হ্যাঁ, বা কমে গেছে, মনে করো কমে যাওয়ার কারণ কি, রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে বুঝো, রিকম্বিনেশন মানে মনে করো এখানে আরেকটু বলি, এখানে অনেকগুলো হোল আছে, এদিকে অনেকগুলো হোল আছে, হোলের কনসেন্ট্রেশন, এটা হোলের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এক্স এর সাপেক্ষে। এখন হোল যদি এদিকে ফ্লো করে ডিফিউশন কারেন্টের কারণে, মানে ডিফিউশন প্রসেসে, তাহলে এই হোলগুলো কিন্তু ইলেকট্রনের সাথে রিকম্বিনেশন হবে। এটা খুবই স্বাভাবিক, তাই না? হবে না? ইলেকট্রনের সাথে কিন্তু জি স্যার। রিকম্বিনেশন হবে, জি এদিকে স্যার। যতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনের সাথে কিন্তু রিকম্বিনেশন হবে। যদি এখানে মনে করো এগুলা যদি মাইনরিটি ক্যারিয়ার হয়, এই প্লাস গুলো, এই হোল গুলো যদি মাইনরিটি ক্যারিয়ার হয়, তাহলে কিন্তু এদিকে প্রচুর মেজরিটি ক্যারিয়ার আছে, যার কারণে এটা কিন্তু এদিকে যাওয়ার সময় কিন্তু রিকম্বিনেশন হয়ে যাবে ইলেকট্রন গুলোর সাথে। মেজরিটি ক্যারিয়ার হিসেবে যে ইলেকট্রন আছে, এটা কিন্তু রিকম্বিনেশন হয়ে যাবে। বুঝতে পারছো? এই কারণে নর্মালি এই সাইডের যে কারেন্ট কনসেন্ট্রেশন, এটা নর্মালি বেশি থাকে। এই কারণে দেখো ইকুয়েশনটা এভাবে লেখা হয়েছে, 1/Q। 1/Q দিয়ে ভাগ করলে কি হচ্ছে, তোমার সংখ্যাটা চলে আসতেছে। এইখানে আমার একটা সংখ্যা আছে, তাই না? বাম সাইড এবং ডান সাইড তো মিলতে হবে। তাহলে কারেন্ট ডেন্সিটি জেপি এক্স মাইনাস জেপি এক্স প্লাস ডেল এক্স, সাথে ডেল এক্স দিয়ে আমি ভাগ করলাম। ডেল এক্স দিয়ে ভাগ করার কারণে যেটা হচ্ছে, তোমার কি হচ্ছে, এটা পার ইউনিট ভলিউমে চলে আসতেছে। পার ইউনিট ভলিউমে, কারণ কি, একটা জে এর ভিতরে কি কি থাকে বলো তো দেখি। জে এর মধ্যে থাকে কিউ, সরি কিউটা ছোট হাতে লিখলে ভালো হয়, কারণ কিউ ইন্টু নাম্বার অফ, মনে করো হোল, এটা পি, পি1 নাম দিতে পারো বা যে কোনো কিছু পি। সাথে থাকে কি, এরিয়া দিয়ে ভাগ করা থাকে না, এরিয়া আর টাইম। জি স্যার। কারেন্টের সূত্রে কিন্তু এটা কারেন্ট ডেন্সিটি, যার কারণে এরিয়া দিয়ে ভাগ করা আছে, আর একটা টাইম আছে কারেন্টের জন্য। মূল বেসিক সূত্র তো এটা নাকি, জি আই ইজ স্যার। ইকাল টু হচ্ছে কিউ বাই টি। কিউ মানে হচ্ছে এই ছোট কিউ, সাথে হচ্ছে নাম্বার অফ হোল, এটা হোল কারেন্ট যেহেতু। তাহলে এই জে এর ভিতরে কিন্তু অলরেডি কিন্তু এ আছে। এখন যদি জে কে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, ডেল এক্স দিয়ে ভাগ করো, তার মানে কি, একটা ভলিউম চলে আসতেছে না? তাহলে পার ইউনিট ভলিউমে যে পরিমাণ হোল আছে সেটা বের হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এন্টারিং পজিশনে, এক্স পজিশনে, আর এই যে পরের অংশটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স পজিশনে। তাহলে এটা কিন্তু এই বাম পাশের এটাই মিন করতেছে, যে এর মধ্যে কিন্তু পার ইউনিট টাইম অলরেডি আছে, সুতরাং এটা নিয়ে আমার আর টেনশন করা লাগতেছে না। আচ্ছা, এখন যে পরিমাণ ঢুকতেছে সেই পরিমাণ বের হইতেছে না, কারণ কি, কিছু রিকম্বিনেশন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে রিকম্বিনেশন যেটা হচ্ছে সেটাকে যদি আমি মাইনাস করি, তাহলে আমি কিন্তু এটা পাবো ডেল পি বাই টাউ পি। ডেল পি বাই টাউ পি, টাউ পি মানে হচ্ছে তোমার কি, রিকম্বিনেশন টাইম, এভারেজ রিকম্বিনেশন টাইম। টাউ পি মানে চেঞ্জ। তাহলে খেয়াল করে দেখো এইখানে এটা ডেল পি বাই ডেল টি বলতে বোঝাচ্ছে কি, এটার সিগনিফিকেন্সটা কি বলতে পারবা? এটা সিগনিফিকেন্স হচ্ছে যে পরিমাণ হোলের চেঞ্জ হচ্ছে এই 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 এতটুকু ভলিউমের মধ্যে, এই যে ভলিউম, এই ভলিউমের মধ্যে হোলের যে চেঞ্জ হচ্ছে, এটাকে আমি একটা এক্সাম্পল দিছিলাম যে মনে করো একটা পুকুর বা একটা হাউস। এখন পুকুরের মধ্যে আগে থেকেই মনে করো একটা পানি আছে, মনে করো 20 লিটার পানি আছে, বা 100, মনে করো 100 লিটার পানি আছে এখানে, আগে থেকে কত আছে, 100 লিটার। এখন এদিকে যে পানি ঢুকতেছে, এখানে মনে করো পানি ঢুকতেছে, মনে করো মিনিটে 20 লিটার পানি ঢুকতেছে, মিনিটে কত,
20 লিটার। মিনিট চিন্তা করো, ইউনিট হচ্ছে মিনিট। জি আর বের হচ্ছে কত? বের হচ্ছে মনে করো 10 লিটার বা 15, ধরো 15 লিটার, 15 লিটার পার মিনিট। বড় হয়ে গেছে, 15 লিটার পার মিনিট বের হচ্ছে। তার মানে কি, এখানে আগে ছিল 100 লিটার, তাহলে মিনিটে এখন কি হবে? স্যার বেড়ে যাচ্ছে আর কি গ্র্যাজুয়ালি। বেড়ে যাচ্ছে না পানি? জি স্যার। আমি তো রেকর্ডই করিনি, রেকর্ড করা উচিত ছিল। একটু ভুল হয়ে গেছে, রেকর্ড করার মানে চাপ দিতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম এটা কিন্তু আগেই আলোচনা করছিলাম। এটা আলোচনা করার একটু উদ্দেশ্য ছিল যে ওই সময় একটু অন্যভাবে বলছিলাম। তাহলে হচ্ছে এখানে ধরো 20 লিটার ঢুকতেছে আর 15 লিটার বের হতেছে, তাহলে 5 লিটার থাকতেছে না? তাহলে এই 5 লিটারটা আসলে কি হচ্ছে? এটা রিকম্বিনেশন হচ্ছে, বাকিটা রিকম্বিনেশন হয়ে গেছে। এটা মনে করো রিকম্বিনেশনটা বোঝানোর জন্য আমি বলছিলাম, মনে করো এটা ইভাপোরেশন হয়েছে, মানে এটা হারায় গেছে। মনে করো ইভাপোরেশন হয়ে কি হয়েছে? এটা হারায় গেছে। এখানেও সেটা হয়েছে, মনে করো ঢুকছে যে পরিমাণ, বের হয়েছে তার থেকে কম। বাকিটা কি হইলো? বাকিটা কিন্তু রিকম্বিনেশন হয়েছে। বুঝতে পারছো? এখন আমরা জি স্যার। এখানে কিন্তু আগে আমি জেনারেশনের কথা বলছিলাম, জেনারেশনটা আসলে নরমালি খুবই নেগলিজেবল, নরমালি কম হয়। এই জন্য কন্টিনিউটি ইকুয়েশনে আগে জেনারেশনের একটা জিনিস আমি দেখাইছিলাম, সেটা চিন্তা করার দরকার নেই, কারণ জেনারেশনটা নরমালি অনেক অল্প হয়। আচ্ছা, এখন এইটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সূত্রে ফেলাইছিলাম, এটা তোমরা আগের মতোই দেখে নিতে পারো। যে এখানে এটাকে যদি সূত্রটা এরকম আসে, ডেল পি, এটা আসলে এক্স এবং টি দুইটারই ফাংশন, ডিস্টার্ব করতেছে। ডেল টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ, যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডেল জেপি ডিভাইডেড বাই ডেল ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড বাই টাউ পি। এটাকে বলা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন ফর হোলস। এটা এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন ফর হোলস। একইভাবে ইলেকট্রনের জন্য এটা করা যায়। ডেল, আচ্ছা এই জিনিসটাকে আবার এইভাবে লিখছে, সেটা হচ্ছে যে যদি আমি ডেল পি লিখি, এটা যেহেতু ইকুয়াল টু মাইনাস 1 বাই কিউ, একই জিনিস লিখছে ডেল। আচ্ছা, এটা পি লিখছে, এটা এন, এন এর জন্য ডেল এক্স। একটু ডিস্টার্ব করতেছে কলমটা। আচ্ছা আচ্ছা, শোনো, এখন আমার একটু অল্প সময় ব্রেক লাগবে, একটা গেস্ট আসছে, বুঝছো? ওটা একটু বিদায় দিয়ে আসতেছি। ওকে স্যার। একটু 10 মিনিট মতো, হ্যাঁ? তোমরা একটু ঠিক আছে।
কেউ যদি ওকে স্যার। করতে চাও, লিভ নিতে চাও, অসুবিধা নাই, বা লিভ নিয়ে আবার ঢুকতে পারো 10 মিনিট মতো। আমি তো বাইরে দাঁড়ায় আছি তো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে? এটা বারবার চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার কারণেই সমস্যাটা। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা তোমরা আগেও দেখছো, কিন্তু একটু শুধু আমি রিকম্বিনেশনটা এখানে শুধু ফ্যাক্টরটা এখানে চিন্তা করছি। রিকম্বিনেশন ফ্যাক্টরটা যদি শুধু চিন্তা করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় ডেল ডিফারেন্সিয়েশন অফ del p by del t is equal to dp del স্কয়ার del n, আর এটা হচ্ছে del x স্কয়ার মাইনাস del n বাই টাউ। এটা হচ্ছে হোলের জন্য, আর ইলেকট্রনের জন্য আসতেছে del n, এটা হচ্ছে এটা বাই dt is equal to dn del স্কয়ার del n del x স্কয়ার মাইনাস টাউ n ইলেকট্রনের জন্য। আচ্ছা, এখন দেখো যে আরেকটা জিনিস সেটা দেখানো হয় নাই, সেটা হচ্ছে স্টেডি স্টেট ক্যারিয়ার ইনজেকশন, ক্যারিয়ার ইনজেকশন এন্ড ডিফিউশন লাইন। এই যে সূত্রটা আছে, এটা হচ্ছে যে কি পরিমাণ হোলের চেঞ্জ আসতেছে আর কি পরিমাণ এখানে ইলেকট্রনের চেঞ্জ আসতেছে, এটা আমরা দেখছি। যেখানে শুধু ডিফিউশন কারেন্টটা কনসিডার করছি, এখানে কিন্তু ড্রিফট কারেন্ট কনসিডার করি না, এখানে শুধু ডিফিউশন কারেন্টটাকে আমরা কনসিডার করছি, বুঝতে পারছো? এবং এখানে রিকম্বিনেশন ধরছি, কোনো জেনারেশন ধরি নাই এখানে। তাহলে ডিফিউশন ইকুয়েশন যেটা আসে, যেমন ধরো ডিফিউশন ইকুয়েশন, এই যে এটা একটা ডিফিউশন ইকুয়েশন, তাহলে যদি স্টেডি স্টেট কন্ডিশন হয়, স্টেডি স্টেট কন্ডিশনে কিন্তু তোমার টাইমের সাপেক্ষে যে ভেরিয়েশন ডি ধরো ডেল এন বাই ডেল টি, এটা কিন্তু জিরো হবে স্টেডি স্টেট কন্ডিশন। যখন স্টেডি স্টেট কন্ডিশন হয়ে যাবে তখন কিন্তু এটা জিরো, অর্থাৎ এই যে বাম পাশটা কিন্তু জিরো ধরতে পারে। আবার মনে করো ডেল পি বাই ডেল টি, এটাও কিন্তু জিরো হবে। তখন এই অংশটাকে যদি আমি জিরো ধরি, সেখান থেকে একটা জিনিস আসে, দেখো ডিএন বা ডিপি যেটাই করি না কেন, পি এর জন্য করতে পারি, এন এর জন্য করতে পারি, ডিএন ডি স্কোয়ার ডিএন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ডিএন বাই টাউ এন ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আসে ডিএন ডি স্কোয়ার টাউ এন divided by dx square is equal to dn by tau n। এটাকে আবার যদি আমি একটু সাজায় লিখি, যে d স্কয়ার dn dx square is equal to
vn tau n, এটাকে আবার লেখা যায় dn বাই ln স্কয়ার। এটাকে ডিফিউশন লেংথের রেসপেক্টে প্রকাশ করা যায়। lnটা কি ডিফিউশন লেংথ অফ তোমার ইলেকট্রন। ডিফিউশন লেংথটা কি আসলে এটা ফিজিক্যালি আমি বুঝাইতে পারবো, কিন্তু এখন এইটার সমান এটা কিভাবে আসে এটা মানে প্রমাণ দেখাইতে পারবো না, কারণ এটার প্রমাণটা একটু কমপ্লিকেটেড এবং এটা অন্য কোথাও দেখানো আছে। বুঝতে পারছো? এটা এখানে দেখানো নাই, তবে এখানে তুমি যদি ইউনিটটা চিন্তা করো, ইউনিটটা দেখলে তুমি বুঝতে পারবে যে ঠিক আছে, এই দুইটার সাথে এটার ইউনিটটা ঠিক আছে। তারপরে হচ্ছে যে ডিফিউশন লেংথটা কি এটা একটু বুঝাইতে পারি তোমাকে। যেমন ধরো এইখানে হোলের যে কনসেন্ট্রেশন গুলো দেখাইছিলাম, হোল এদিকে হোল বেশি বেশি আছে, এদিকে আস্তে আস্তে হোল কমে গেছে, তাই না? হোল কমে গেছে, তাহলে এই যে এখানে যে রিকম্বিনেশন হলো, এখানে এসে স্টেডি স্টেট কন্ডিশন, এখানে এই জায়গায় এসে কি হলো স্টেডি স্টেট কন্ডিশন। তাহলে পুরোপুরি রিকম্বিনেশন হতে কত সময় লাগলো? এই টাইমটা হচ্ছে মনে করো যেমন ধরো এটাকে যদি আমি হোল কনসেন্ট্রেশন ধরি, তাহলে এটাকে আমি বলবো পিএন। ধরো এন সাইডের হোল কনসেন্ট্রেশন মনে করো, এটা এরপরেও দেখাবো, আরো দেখাবো। পি সাইডের মনে করো এটা হোল কনসেন্ট্রেশন, বা এটা হোল কনসেন্ট্রেশন শুধু চিন্তা করতে পারো। শুধু যদি একটা পি টাইপ ম্যাটেরিয়াল হয় তাহলে এটা একটা হোল কনসেন্ট্রেশন। আর এইখানে তোমার আমি যদি একটা হোল ইনজেকশন করি, কোনোভাবে মনে করো হোল ইনজেকশন করছি এখানে, ঠিক আছে, এখানে হোল ইনজেকশন করছি, তাহলে হোলটা এখানে ডিফিউশনের কারণে এদিকে যেতে থাকবে, যেতে যেতে এটা কিন্তু রিকম্বিনেশন করতে থাকবে, তাই না? তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কি? এই চেঞ্জটাই হচ্ছে ডেল পি। এখানে লেখা আছে ডেল পি, এই যে এতটুকু চেঞ্জ। বুঝতে পারছো? এখন এইটা মনে করো এখানে মনে করো 100টা হোল আমি ইনজেক্ট করছি। হোল কয়টা ইনজেক্ট করছি? 100টা। এই 100টার মধ্যে মনে করো কোনোটা এই জায়গায় রিকম্বিনেশন হয়েছে, কোনোটা এই পজিশনে রিকম্বিনেশন হয়েছে, কোনোটা এই পজিশনে হয়েছে, কোনোটা এই পজিশনে হয়েছে, কোনোটা এই পজিশনে হয়েছে, তাই না? তাহলে প্রত্যেকটা রিকম্বিনেশন লেংথ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? কোনোটার জন্য এটা লেংথ, কোনোটার জন্য এটা লেংথ, কোনোটার জন্য এটা লেংথ, কোনোটার জন্য এটা লেংথ, কোনোটার জন্য এটা লেংথ। তাহলে এভারেজ ডিফিউশন লেংথ যেটা, সেটাই হচ্ছে এলপি। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার। তুমি যদি ম্যাথমেটিক্যালি দেখাও তাহলে L1 প্লাস L2 এরকম করে 100টা L100 ডিভাইডেড বাই 100 যদি করি তাহলে সেটা হবে ডিফিউশন লেংথ। আমি এটা অনলাইনে দেখছি, ভিডিওতে অনেক জায়গায় দেখছি যে ভুল বলে। অ্যাকচুয়ালি যেটা এভারেজ ডিফিউশন লেংথ, অনলাইনে দেখবা যে ভিডিওতে অনেক জায়গায় ভিডিও ম্যাটেরিয়াল পাওয়া যায় বা লেকচার ম্যাটেরিয়াল পাওয়া যায়, ভুল বলে ডিফিউশন লেংথ এটাকে বলে। আসলে এটা ডিফিউশন লেংথ না। অনেক জায়গায় দেখবা এটা বলা আছে, কেউ যদি খেয়াল করো দেখবা যে এইটাকে ডিফিউশন লেংথ করছে এলপি, আসলে এটা কিন্তু ডিফিউশন লেংথ না। বুঝতে পারছো? ডিফিউশন লেংথ হচ্ছে এভারেজ যে ডিফিউশন টাইম, সেটার জন্য যে লেংথটা আসে সেটা হচ্ছে ডিফিউশন লেংথ এলপি। একইভাবে টাউ পিটা কি? টাউ পিটা হচ্ছে এভারেজ যে পরিমাণ টাইম লাগে রিকম্বিনেশন হতে, সেটা আসলে টাউ পি। এবং এলপি এবং টাউ পি এগুলো নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, কিছু প্রমাণ আছে, বইই আছে, কিন্তু এটা আমরা এখন দেখাতে চাচ্ছি না। আমরা জাস্ট এখন ধরে নিচ্ছি যে এইটা সমান সমান এইটা। এগুলোর প্রমাণ অন্য জায়গায় দেখানো আছে, সেটা আমি দেখছি আর কি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা এই সূত্রটা তুমি সব জায়গায় সরাসরি ইউজ করতে পারবা, যে ডিফিউশন লেংথ ইজ ইকুয়াল টু ডিফিউশন কোএফিসিয়েন্ট ইনটু তোমার এটা কি লাইফ টাইম অফ ক্যারিয়ার লাইফ টাইম। এখানে এন লিখলে এখানেও এন লিখবা, আর যদি এখানে পি লেখো তাহলে এখানেও পি লিখবা, ডিপি টাউ পি। এই অংশটা আমি আগে দেখাইছিলাম না, এই অংশটা বাদ ছিল, এটা দেখাইছিলাম না। আমি শুধু দেখাইছিলাম কন্টিনিউটি ইকুয়েশন, কিন্তু স্টেডি স্টেট কন্ডিশনে এই কন্টিনিউটি ইকুয়েশনটাকে আবার আরেকটু অন্যভাবে এক্সপ্রেস করা যায় ডিফিউশন লেংথের সাথে। ঠিক আছে, ডিফিউশন লেংথের রেসপেক্টে এটাকে প্রকাশ করা যায়। বুঝতে পারছো? যেমন এই যে এখানে দেখানো আছে, এই যে এটা, এই যে ডিফিউশন লেংথের মাধ্যমেও এক্সপ্রেস করা যায় এই সূত্রটাকে।
এই সূত্রটা আমাদের কাজে লাগে, এই পিএন জাংশনেও কাজে লাগে। যেহেতু পিএন জাংশনে কাজে লাগে সেহেতু এই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করলাম। আরেকটু দেখাই। এটা হচ্ছে এক্স, মনে করো একটা পি টাইপ ম্যাটেরিয়াল আছে, এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, মনে করো পি টাইপ না, এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এন টাইপ হইতে পারে, পি টাইপ হইতে পারে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে এটা মনে করো একটা পি থাকে একটা এন থাকে, তাই না? আমরা জানি পি এন ইজ ইকাল টু কি, এন আই স্কোয়ার। পি টাইপ হোক বা এন টাইপ হোক, যেটাই হোক সমস্যা নাই। এখন মনে করো এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যেটাকে পি বলতে পারো অথবা পি নট বলতে পারো, যে কোনো একটা বললেই হলো, পি নট। আর এখানে এই ম্যাটেরিয়ালের মধ্যে এই জায়গায় কোনোভাবে যদি আমি হোল ইনজেক্ট করি, ধরে নিলাম যে এখানে আমি হোল ইনজেক্ট করছি, তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে হোলের কনসেন্ট্রেশনের একটা গ্রেডিয়েন্ট পাওয়া যায়, হোল কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আমরা ধরে নেই যে ম্যাটেরিয়ালটার যে লেংথ এক্স, এক্স যেটা, সেটা সাফিসিয়েন্টলি লং, এত লং যে এটা ডিফিউশন লেংথের থেকে বড়, মানে সব পুরাটা যখন ডিফিউশন শেষ হয়ে যায়, হ্যাঁ, তার থেকে এটা বড়, এটা ধরে নেই আর কি, যাতে করে এখানে মানে ঝামেলাটা এড়ানো যায়। তাহলে হচ্ছে এইটাকে আমরা বলতে পারি, এই ইকুয়েশন যেটা, এটাকে বলি পি এক্স। তাহলে পি এক্স সমান সমান কত হবে? এটাকে যদি আমি বলি, এটাকে আমি ডেল পি বলি। ডেল পি মানে হচ্ছে যে পরিমাণ চেঞ্জ আসলো সেটাকে আমি বলতেছি কি, ডেল পি। চেঞ্জটাকে বলতেছি ডেল পি। আর এটাকে আমি লিখতে পারি পি নট প্লাস এই যে ডেল পি, ঠিক আছে? এখন এই পি নট প্লাস ডেল পি, এই ডেল পি এক্স, এটাও বলা যায় ডেল পি এক্স। এখন মনে করো এইটা যদি আমার ভূমি হইতো, এইটা যদি ভূমি হইতো, আর এইটাকে যদি আমি মানে পি এর চেঞ্জ চিন্তা করতাম, পি এর চেঞ্জ, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এতটুক দূরত্বকে ডেল পি বলতেছে, এখান থেকে এতটুক যে দূরত্ব ডেল পি, অর্থাৎ এক্স ইজ ইকাল টু 0 পয়েন্টে এইটার যে মান, বা এটাকে এভাবে লিখতে পারি, ডেল পি ইজ ইকাল টু কত? এখন বুঝতে পারছো? এক্স এর মান যখন 0, তখন পি এর যে চেঞ্জ সেটাকে বলা হচ্ছে ডেল পি। এই ডেল পি এর যে মানটা সেটা হচ্ছে ডেল পি, ঠিক আছে? এটা ইজ ইকাল টু ডেল পি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল পি। এটা কোথায় থেকে আসলো? এইটা আবার একটা প্রমাণ আছে, বইয়ে এক জায়গায় আছে, আমি পরে একটু দেখাবো এই জায়গাটা। আর এখানে যে কারেন্ট জেপি এক্স ইজ ইকাল টু মাইনাস কিউ, এটা হচ্ছে তোমার ডিফিউশন কারেন্টের যে সংজ্ঞা, এটা হচ্ছে ডি পি এক্স ডিভাইডেড বাই ডিএক্স। এবং এখানে যদি এই মানটা তুমি বসাও, এই পি এক্স এর মানটা বসাইলে যেটা আসে সেটা হচ্ছে কিউ, এখানে ডিপি ডিভাইডেড বাই এলপি ইন্টু ডিপিএক্স আসে, ঠিক আছে? এখন দেখো, from the diffusion equation, ডিফিউশন ইকুয়েশন থেকে আমরা জানি যে সরি, ডি স্কোয়ার ডেল পি ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টাউ পি ডিভাইডেড বাই
dp tau p is equal to dp lp স্কয়ার। আচ্ছা, এখন এইটার যে সলিউশন, এই যে এটা, এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সুতরাং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি হবে? the solution of the equation will be del px is equal to c1 e to the power x by lp plus c2 e to the power minus x by lp। এখন এই যে ইকুয়েশনটা, সরি, এই ইকুয়েশনটা যদি সলভ করা হয় বাউন্ডারি কন্ডিশন দিয়ে, ফ্রম বাউন্ডারি কন্ডিশন থেকে কিন্তু আমরা এটা পেতে পারি। বাউন্ডারি কন্ডিশন মানে কি? এক্স এর মান একবার 0 বসাবা, এক্স এর মান একবার 0 বসাবা, আর একবার এক্স এর মান ইনফাইনাইট বসাবা। তাহলে এক্স এর মান যখন 0 বসানো হয় তখন দেখা যায় যে c1 এর মানটা আসে 0। ঠিক আছে? না, এক্স এর মান 0 না, যখন এক্স এর মান ইনফাইনাইট তখন c1 এর মান 0 আসে। আর এক্স এর মান যদি 0 বসানো হয় তখন দেখা যায় যে এটা c2 এর মান আসে del p। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, del px, del px is equal to del p e to the power minus x by lp। তাহলে প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশনটা কোথা থেকে পেলাম? এটা কোথা থেকে পাইছি? এটা পাইলাম ওই যে তোমার কন্টিনিউইটি ইকুয়েশন, কন্টিনিউইটি ইকুয়েশনে টাইম ভেরিয়েশনটাকে 0 বসাইছিলাম। তোমরা এখন হয়তো মনে রাখতে পারতেছো না, কিন্তু এটা জাস্ট মনে রাখো এটা কোথায় থেকে আসছে। যে কন্টিনিউইটি ইকুয়েশনে আমরা যে টাইমের যে ভেরিয়েশনটা ছিল, স্টেডি স্টেট কন্ডিশনে টাইমের ভেরিয়েশনটাকে 0 ধরে এই অংশটা পাইছিলাম। আর এই যে এই অংশটা, নিচের যে অংশটা, এটাকে ডিফিউশন লেংথের সাথে মানে একটা সম্পর্ক আছে, এটা বিভিন্ন থিওরি থেকে পাওয়া যায়। তাহলে এই জিনিসটা এখান থেকে পেলাম। আর এই যে এইটা এবং এইটা, এই দুইটা মিলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা ডেল পিএক্স পাই। ডেল পিএক্সটা কি আসলে? এটা একটু বুঝে রাখো, পরে সুবিধা হবে। এখন বেশি বুঝো আর না বুঝো, এই জিনিসটা সুবিধা হবে পরে। সেটা হচ্ছে যে এই যে ফাংশনটা, এই ফাংশনের যে চেঞ্জটা, যেখানে উপরে যেটা দেখাইলাম, এই ফাংশনটাকে, এই শুধু এই ফাংশনটা, এটাকে যদি, এটা যদি রেফারেন্স 0 হইতো তাহলে এই যে চেঞ্জটা আসলো, এই চেঞ্জটাকে আমরা বলতেছি, এই ফাংশনটাকে বলতেছি ডেল পি এক্স। বুঝতে পারছো কথাটা? আর এখানে তো একটা ডিসি ভ্যালু আছে, তাই না? ওই যে ডিসি ভ্যালু যদি চিন্তা করো, এটা হচ্ছে ইনিশিয়াল পি এর একটা কনসেন্ট্রেশন আছে, তাহলে এইটা যোগ করে যেটা হইতেছে সেটা হইতেছে পি এক্স। আমি কি বুঝাইতে পারছি ঘটনাটা? জি স্যার। মনে করো এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 5, সাথে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি? ডেল পি এক্স। এই ডেল পি এক্সটা কোথায় থেকে আসলো? ওই যে আমরা একটা হোল ইনজেকশন করছিলাম, হোল ইনজেকশনের কারণে এখানে একটা চেঞ্জ আসছে। তাহলে এই প্রথম যে চেঞ্জটা, সেটার মান হচ্ছে কত? ডেল পি। বুঝতে পারছো? প্রথম যে চেঞ্জ, সেই চেঞ্জটার মান হচ্ছে কত? ডেল পি। প্রথম চেঞ্জটার মান হচ্ছে ডেল পি। এটা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমার। ডেল পিটা কত, ডেল পি এর আবার মান কত, এটা এই মানটা কিভাবে বের করব? এই মানটা কিভাবে বের করবো এটা পরে বলতেছি, এটা অলরেডি বলে ফেলছি গত ক্লাসে। এটা, এই জিনিসটা একটু মনে রাখো, এটার মান আমরা জানি। গত ক্লাসে যদি শীটটা বের করি তাহলে তুমি দেখতে পারবা। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা আমরা পেলাম। এটা একটা আমাকে ইকুয়েশন দরকার আছে, এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে নিলাম। কোথায় থেকে ডিরাইভ করলাম? এই যে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে। কন্টিনিউটি ইকুয়েশন থেকে। হ্যাঁ, এইটা আসছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে। আর এইটা সলভ করলাম কিভাবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে। ঠিক আছে? বুঝতে জি পারছো? স্যার। এখন এটা জি তুমি স্যার। মনে রাখো যে jpx যেটা, সেটা হচ্ছে মাইনাস কিউ ডিপি
dpx ডিভাইডেড বাই dx। এখন তোমার ওই যে ওই মানটা বসাইতে হবে, এখানে এই মানটা বসাইতে হবে। মানটা বসাইলে যেটা আসে সেটা হচ্ছে q dp বাই lp dpx। ঠিক আছে, এখন lp টা কি? lp represents the length at which the excess fold distribution is reduced to। আচ্ছা, lp একটা সংজ্ঞা আছে, lp এর একটা সংজ্ঞা আছে, আমি একটু ভুল বলছিলাম, একটু কারেকশন করে নিতেছি। lp এর সংজ্ঞাটা হচ্ছে এটা, lp এর সংজ্ঞাটা খেয়াল রাখো, এটা ওয়ান কাইন্ড অফ এভারেজ ডিফিউশন লেংথ বোঝায়, এই কথাটা ঠিক আছে, একেবারে ভুল বলি নাই, কিন্তু আরো এক্সাক্ট সংজ্ঞা আছে। এলপি বলতে নরমালি আমরা ডিফিউশন লেংথ বুঝি, আর টাউ পি বলতে আমরা বুঝি এভারেজ ডিফিউশন, এভারেজ লাইফ টাইম, সরি এভারেজ লাইফ টাইম, ডিফিউশন এভারেজ লাইফ টাইম অফ দ্য হোল। আমি যদি সবগুলো লাইফ টাইম যদি প্রত্যেকটা হোলের যদি ক্যালকুলেট করতে পারতাম, জানতাম, তাহলে সবগুলো যোগ করে সংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা আসে সেটা হচ্ছে এভারেজ লাইফ টাইম। আর এটা হচ্ছে টোটাল মানে ম্যাক্সিমাম লাইফ টাইম বলতে পারো, এই পর্যন্ত যেটা, এই পর্যন্ত যারা যেটা হয়েছে সেটা হচ্ছে এভারেজ ম্যাক্সিমাম লাইফ টাইম, কিন্তু এভারেজ লাইফ টাইম এটার থেকে ছোট হবে। আর এলপিটা কি? এলপির সংজ্ঞাটা এটা ইকুয়েশন থেকে আমরা দিতে পারি। এলপির সংজ্ঞাটা হচ্ছে যে যে পরিমাণ যে পরিমাণ ডিসটেন্স গেলে, যে পরিমাণ ডিসটেন্স গেলে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যা। তোমাকে যদি এলপি এর সংজ্ঞা কেউ জিজ্ঞেস করে এলপি কি জিনিস, তখন তুমি বলবা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলে, এখানে যে ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল পি এর, সেটা ইনিশিয়াল ভ্যালু কত ছিল ডেল পি, সেটা 1/e টাইমস কমে যায়, সেটা হচ্ছে এলপি। বুঝতে পারছি কিনা জানি না, আরেকবার বলি, একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, তারপরও করার নাই, আরেকবার দেখো। আমরা এখন এলপি এর সংজ্ঞাটা বলতেছি। এলপিটা কি জিনিস এই ইকুয়েশন থেকেও দেখতে পারবা, ইকুয়েশন থেকে দেখাটা দেখলেও বুঝতে পারবা, আবার ইকুয়েশন ছাড়াও যদি দেখো তাও বুঝতে পারবা। এবার এটা কাজ করতেছে না কেন, হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি আমি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন চিন্তা করি, এই ফাংশনটা মনে করো ডেল পি এক্স, তাহলে আমি বলছিলাম কি ডেল পি এক্স ইজ ইকাল টু ডেল পি। ডেল পি মানে হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালুটা, এটা কি ডেল পি। তাহলে এটা তো টাইমের সাথে মানে এটা তো টাইম না, সরি লেংথ না, লেংথের সাথে সাথে কমতেছে না আস্তে আস্তে। জি স্যার। যতটুক লেংথ অতিক্রম করলে, এক্স এর যে পরিমাণ লেংথ অতিক্রম করলে এই এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটা 1/e টাইমস কমে যায়, সেটাই হচ্ছে এলপি। বোঝা গেছে কথাটা? যতটুক দূরত্ব অতিক্রম করলে, অর্থাৎ এক্স যতটুক দূরত্ব অতিক্রম করলে, এই যে দূরত্ব, এখন ডেল পি এর যে মানটা পেলাম, এই মানটা যদি এই ডেল পি এর মানের 1/e টাইমস হয়, তাহলে এটাকে আমরা বলবো ডিফিউশন লেংথ। এক্স এর সেই মানটাকে বলবো ডিফিউশন লেংথ। এটা কি এলপি, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এক্স এক্সিসে যতটুক দূরত্ব অতিক্রম করলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা 1/e টাইমস কমে যায়, সেটাই হচ্ছে ডিফিউশন লেংথ। এটা তুমি সূত্র থেকেই বুঝতে পারবা। যেমন ধরো সূত্রটা কি, দেখো এই সূত্র থেকে তুমি বুঝতে পারবা। যেমন হচ্ছে যে সূত্রটা গেল কই, এই যে ডেল পি এক্স ইজ ইকুয়াল টু ডেল পি ই টু দি পাওয়ার এক্স বাই এলপি। তাহলে আমি বললাম যে এক্স ডিরেকশনে যদি এলপি দূরত্ব অতিক্রম করে, তখন কি হচ্ছে ডেল পি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এলপি বাই এলপি। তখন কি হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু ডেল পি বাই ই, ঠিক না? তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর 1/e টাইমস দূরত্ব, 1/e টাইমস নেমে আসতেছে এই ভ্যালুটা।
সেটাই হচ্ছে এলপি। তাহলে এলপি এর সংজ্ঞা যদি জিজ্ঞেস করে তাহলে তুমি এটা বলবা। আর যদি টাউ পি এর সংজ্ঞা বলে তখন বলবা এভারেজ রিকম্বিনেশন টাইম বলতে পারো, বা এভারেজ রিকম্বিনেশন টাইম বা এভারেজ লাইফ টাইম। কেন লাইফ টাইম বলতেছে? কারণ হোল গুলো কিন্তু এদিকে যেতে যেতে হারায় যাচ্ছে আস্তে আস্তে, তাই না? হারাইতে হারাইতে ইনিশিয়াল যে হোল কনসেন্ট্রেশন ছিল সেটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এই পরিমাণ আসতে যে সময়টা লাগে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, আর এভারেজ টাইমটা এটার থেকে কিছু কম হবে। এই কনসেপশনটা কেন পড়াইলাম এখন এটা বুঝতে পারবো। এখন আসবো পিএন জাংশন। এই অংশটা আসলে বাদ পড়ছিল, আমি ভাবছিলাম এটা লাগবে না, কিন্তু এই জিনিসটা আসলে লাগতেছে। কেন লাগতেছে সেটা এখন তোমাদেরকে বলতেছি। যেমন এটাকে একটু নিচে নামায়, মানে এই সূত্রগুলো তোমার একটু মনে রাখতে হবে। যে এই জিনিসটা, এই যে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো কাজে লাগে আর কি। এখন মনে করো একটা যদি মনে করো এটা পি, এটা এন, এগুলো যদি তুমি বুঝো তাহলে তোমার পিএন জাংশনের ফাংশন গুলো আরো ভালো বুঝতে পারবা তুমি। এখন এখানে আমি একটা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, আমি কিন্তু ওই আগেরটার সাথে এখনকার এটা কোরিলেশন করবো আর কি। তাহলে এখানে একটা এনার্জি ব্যারিয়ার আছে, তাই না? এখন এখানে তুমি এই ভিএফ, এইটা যত তুমি চেঞ্জ করবা তত কি এই ব্যারিয়ারটা কমতে থাকবে, তাই না? এটা আমরা জানি, কিউ ইন্টু ভিএফ বা ভি যেটাই বলো না কেন। তাহলে এখানে আছে অনেকগুলো হোল, মেজরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে? অনেক হোল কিন্তু আগে থেকে আছে, আর এখানে আছে ইলেকট্রন, ঠিক আছে? এখন এইখানে আমি পজিটিভ দিছি আর এখানে দিলাম নেগেটিভ। তাহলে নেগেটিভ দেওয়ার কারণে কিন্তু এইখানে কিন্তু কি হচ্ছে, ইলেকট্রন গুলো এদিকে চলে আসতেছে, তাই না? ইলেকট্রন গুলো এদিকে আসতেছে না? এই ইলেকট্রন গুলো এখানে আসতেছে। এখন ইলেকট্রন গুলোর জন্য কিন্তু এটা একটা ব্যারিয়ার, তাই না? ইলেকট্রন গুলোর জন্য কি এটা একটা ব্যারিয়ার। কিন্তু কিছু পরিমাণ ইলেকট্রন, আমরা আগেই বলছিলাম যে কিছু পরিমাণ ইলেকট্রন কিন্তু এই ব্যারিয়ারটা ক্রস করে এইদিকে আসে, এবং ইলেকট্রন গুলো এইদিকে আসার কারণে এখানে মনে করো অন্য একটা কালার দিয়ে, রেড কালার, এই দেখো, ও সরি ভুল করতেছি, ইলেকট্রন তো আসছে এখানে, মনে করো এবার এভাবেও লেখা যায় ইলেকট্রন ই, এখানে কিন্তু অনেকগুলো ইলেকট্রন চলে আসছে। বুঝতে পারছো কথাটা? এখন এই ইলেকট্রন গুলো কিন্তু গতিপথ কিন্তু এটা এদিকে যেহেতু কনসেন্ট্রেশন বেশি, এইদিকে আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমতে থাকবে। এই দিকে কিন্তু একটা ডিফিউশন কারেন্ট তৈরি, ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট। বুঝতে পারছো? এই যে দেখো এই সাইড থেকে এই সাইডে কি ইলেকট্রন ইনজেকশন হলো না? জি স্যার। একটু আগে যেটা বললাম, কোন একটা সেমিকন্ডাক্টরে যদি আমি হোল ইনজেকশন করি, এদিকে হোল ইনজেকশন হয়েছে, আর তখন তখন যে ঘটনাটা ঘটে, অর্থাৎ এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল পি, আর এখানে একটা চেঞ্জ আসলো, সেই চেঞ্জটা হচ্ছে ডেল পি। তাহলে ওভারঅল ইকুয়েশনটাকে আমরা বললাম পিএক্স, আর এখানে যে রিকম্বিনেশন হওয়ার পরে যে এখানে একটা চেঞ্জ আসতেছে পি এর, সেটাকে আমরা বলতেছি ডেল পিএক্স। এখানে এক্স্যাক্টলি সেম মানে কনসেপ্টটা ইউজ করা যাবে এখানে, সেম কনসেপ্ট। অর্থাৎ এইখানে এখানে দেখো ইলেকট্রনটা এখানে মাইনরিটি ক্যারিয়ার, তার মানে এখানে অনেক হোল আছে, ইলেকট্রন গুলো এদিকে যাওয়ার সময় রিকম্বিনেশন হইতে থাকবে এবং ইলেকট্রনের কনসেন্ট্রেশনের একটা গ্রেডিয়েন্ট এখানে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এখানে আগে থেকেই কিন্তু একটা কনসেন্ট্রেশন ছিল, সেই কনসেন্ট্রেশনটা ছিল কি এন পি, নট বললে আরো সুন্দর, এন পি নট। এবং এখন এখানে একটা কনসেন্ট্রেশনের চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা কি কি বলা যায়, কি ডেল এন।
বুঝা গেছে? এবং এইটা ডিফিউশন কারেন্টের কারণে এটা কিন্তু ওইদিকে ডিফিউশন কি বলে, হ্যাঁ ডিফিউশন একটা ডিফিউশন হবে, ইলেকট্রনের একটা ডিফিউশন হবে, সাথে কি ডিফিউশন হবে, সাথে কিন্তু রিকম্বিনেশন হইতে থাকবে, রিকম্বিনেশন। বুঝা গেছে? এই মানটা কিন্তু আমরা আগে দেখাইছিলাম, গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। এটা কত হয়? এই টোটালটাও দেখাইছিলাম যে এই টোটাল মানটা এখান থেকে এতটুকু কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে ডেল এনটা কত হয়, এটা কিন্তু দেখাইছিলাম। ডেল এন এন ডেল এন পি যদি বলো, ডেল এন পি, তাহলে এটা ছিল এনপি নট, মানে এই যে ইনিশিয়াল যে ভ্যালু এটার সাথে ই টু দি পাওয়ার ভি বাই ভিটি মাইনাস ওয়ান। তোমরা যদি আগের লেকচারটা দেখো তাহলে দেখতে পারবা এটা কিন্তু আমরা আগেই বের করছি। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এই যে এই জিনিসটা, এই অংশটা কিন্তু একটা কনস্ট্যান্ট। বুঝা গেছে? একই ঘটনা কিন্তু এইটা যেমন পি সাইডে হয়েছে, একই ঘটনা এন সাইডে হবে। এই সাইডে ইলেকট্রন ইনজেকশন হয়েছে আর এই সাইডে কি হয়েছে, হোল ইনজেকশন হয়েছে, হয়েছে না কিছু? তাহলে একইভাবে কিন্তু এটাকে লেখা যায় ডেল এন পি, ডেল পি এন ইজ ইকুয়াল টু পি এন নট ই টু দি পাওয়ার ভি বাই ভিটি মাইনাস ওয়ান। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, মানে ওই ইনিশিয়াল কন্ডিশন, যেটা ইনিশিয়াল যে ভ্যালু, আর এইটার যে ইকুয়েশনটা আগে দেখাইলাম। ইকুয়েশনটা কি দেখাইলাম? ইকুয়েশন এইটা যে ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা, এটা এই কার্ভটার ইকুয়েশন কি হবে? ডেল এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এলএন, আচ্ছা এলএন। এলএন। আর যদি আমি পি সাইডে করি একই জিনিস, এই জিনিসটা যদি সরি এন সাইডে যদি করি, এন সাইডে ইলেকট্রনের একটা সরি এন সাইডে হোলের একটা আগে থেকেই কনসেন্ট্রেশন আছে, যেটাকে আমরা বলতেছি পি এন, কারণ এন সাইড তো এটা, এন সাইডে হোলের কিন্তু আগে থেকেই একটা কি আছে, কনসেন্ট্রেশন আছে। সাথে কি আসতেছে, এক্সট্রা ইনজেকশন হইতেছে হোল, এদিক থেকে হোল ইনজেকশন হইতেছে, মেজরিটি ক্যারিয়ার হিসেবে এখানে হোল ইনজেকশন হয়ে এখানে কি হয়েছে, এটা মাইনরিটি ক্যারিয়ার হয়ে গেছে। কিন্তু এটা কি হয়ে গেছে, এটা মাইনরিটি ক্যারিয়ার। তাহলে এইখানেও কিন্তু একটা গ্রেডিয়েন্ট পাবো। তাহলে এই গ্রেডিয়েন্টে এইখানে যে চেঞ্জটা, এতটুকু চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা বলতেছি ডেল পি। এই যে ডেল পি এন সাইডে, যেটা ডেল পি এন দিচ্ছি কেন, কারণ এটা এন সাইডে, এটা হচ্ছে এই ইকুয়েশন। আর এখানে যে ডেল পি এক্স, যদি এই কার্ভটার যদি ইকুয়েশন বের করতে চাই তাহলে হবে এটা ডেল পি এক্স। তাহলে ডেল পি এক্স হচ্ছে ডেল পি ইনিশিয়াল ভ্যালু ইনটু কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এক্স এর জায়গায় অনেক সময় এক্স এন লেখা হয়, কারণ কি এটা এন সাইড তো, এই কারণে। মনে করো এইটাকে যদি আমি জিরো ধরি আর এটাকে যদি এক্স এন চিন্তা করি, এটা জিরো, এই সাইডে যত দূর যাবে সেটা হচ্ছে এক্স এন, তাহলে এক্স এন এর ফাংশন হবে না, এটা এক্স এন এর ফাংশন, এই জন্য এটাকে এক্স এন ডিভাইডেড বাই এল এন লেখা হয় অনেক সময়। তাহলে এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, যে এই জিনিসটা। তাহলে আমরা গত স্টেঞ্জায় একটা জিনিস আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন থেকে স্টেডি স্টেট কন্ডিশনে যখন কোনো ক্যারিয়ার ইনজেকশন হয় তখন ক্যারিয়ারের যে চেঞ্জ, সেই চেঞ্জের ইকুয়েশনটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখাইছি। আর এই স্টেঞ্জাতে এসে আমরা দেখলাম যে একটা পিএন জাংশনে, এদিকে পি এদিকে এন, পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে দেখা যাচ্ছে ক্যারিয়ার ইনজেকশন হচ্ছে। তুমি কিন্তু এটা পিএন জাংশন ছাড়াও যে কোনো একটা ম্যাটেরিয়ালে কিন্তু তুমি অন্য কোনো ভাবে কিন্তু ক্যারিয়ার ইনজেকশন করা যায়, কোন একটা সিস্টেমে করা কিন্তু যায়। আর এখানে ফরওয়ার্ড বায়াসের মাধ্যমে কিন্তু এই ক্যারিয়ার ইনজেকশনটা হচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? জি স্যার। তাহলে আমরা কিন্তু এর আগে আমার ধারণা যেটা আমি আলোচনা করছিলাম যে তোমার পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যে ক্যারিয়ার ডেনসিটির যে চেঞ্জ হয় এবং
যে কারেন্টটা পাওয়া যায় সেটা আমরা আলোচনা করছিলাম। আবার রিভার্স বায়াস কন্ডিশনেও কিন্তু আলোচনা করছিলাম, এটা মনে হয় শেষ হয়েছিল, তাই না? আমার মনে হয় রিভার্স বায়াস কন্ডিশনেও আমরা আলোচনা করছিলাম। এখন তো সময় আর পাচ্ছি না বেশি। আচ্ছা, এতটুকুই থাক। তোমাদের কালকে অথবা পরশু একটা এক্সট্রা মেকআপ ক্লাস নিতে চাচ্ছিলাম। কালকে পারবা সকালে? স্যার আগামীকাল একটা বন্ধের নোটিশ পেলাম, আগামীকালকে? শবে বরাতের বন্ধের নোটিশ পেলাম স্যার। হ্যাঁ, সবাইতে বন্ধ আছে। এখন কালকে তাহলে পরশু পারবা? স্যার পরশু দিন তো আপনি ওই রিসার্চ মেথোডোলজি নেবেন বলেছিলেন। হ্যাঁ, বুধবার রিসার্চ প্যাথোলজি নিব, সেটা 3টা থেকে, তাই না? স্যার ওই দিন আবার আমাদের একটা ল্যাবও নেওয়ার কথা বলেছিলেন স্যার, তো আপনি আপনাকে টাইম দেওয়ার পরে আমরা ওনাকে টাইম দিব আর কি। তাহলে কালকে যদি ক্লাস করতে না চাও তাহলে বৃহস্পতিবার একটা করো, ঠিক আছে নাকি? বৃহস্পতিবার করবা? স্যার আমরা ওই বিষয়ে কথাবার্তা বললে সিআর আপনাকে জানাই দিবে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আবার আরেকটা ক্লাস শুরু হবে আমার। স্যার অ্যাটেন্ডেন্স নেই।